হ্যালো স্টুডেন্টস, নমস্কার সকলকে। আমাদের ইমপ্রুভ এডুকেশন এর তরফ থেকে যে মাধ্যমিকের সিরিজটা শুরু হয়েছে, অনেকটা ক্র্যাশ কোর্সের মতো। আচ্ছা, আজকে আমাদের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এরার স্টার্ট হবে। এবং তোমরা বেশিরভাগই জানো কম বেশি যে এই চ্যাপ্টারটা মোট 5টা পর্ব রয়েছে, বা আমরা সাব টপিক বলতে পারি। অনেক বড় একটা অধ্যায়, তো এটাকে একবারে শেষ করা কখনোই নয়। যতই এটা ক্র্যাশ কোর্সের মতো হোক, তাহলেও আমরা ইন ডিটেলস সমস্ত কনসেপ্টগুলোকে জানবো। বলে রাখা ভালো, এই অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্স কনসেপ্টের থেকেও বেশ কিছু শর্ট কোয়েশ্চেনের সাপেক্ষে জায়গা রয়েছে। সেগুলো হয়তো বা এই ভিডিওতে সমস্তটা কভার হবে না। আমরা এই ভিডিওতে প্রধানত যেটা কভার করব সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন বা কনসেপ্টটা। শর্ট কোয়েশ্চেনের জন্য অন্য একটা ভিডিও আসবে, তাই এই ভিডিওতে সমস্ত শর্ট কোয়েশ্চেন হয়তো বা হবে না। হ্যাঁ, অনেক বেশিরভাগই হয়ে যাবে, বাট কিছু কিছু হবে না। সেগুলো আমি আগেই বলে দিচ্ছি। সেগুলোর জন্য আমি পরবর্তীতে আরও একটা ভিডিও আনবো, সেটা লাস্টে পিওয়াইকিউ সেশন, এমসিকিউ সেশন বা শর্ট কোয়েশ্চেন সেশনের মাধ্যমে আনবো। আজকে জীবজগতের যে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটা শুরু করা যাক। আচ্ছা, আজকের এটা কিন্তু পার্ট 1। ওকে ওকে তো এটা কিন্তু আজকে কিন্তু পার্ট 1। আমি এখানে ছোট্ট করে লিখে নিচ্ছি, এটা হচ্ছে পার্ট 1। ওকে, চলো এবার এটাকে স্টার্ট করা যাক। আমরা সমস্ত কনসেপ্ট ইন ডিটেলস যাব। প্রথমে আমি বলি যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা যদি ইংলিশ টার্ম বলো তো সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস। এই যে একটা টার্ম বললাম যে লিভিং অর্গানিজমস বলতে কি বুঝি আমরা? লিভিং অর্গানিজমস এবং ডেফিনাইং ফিচার্স, এটা তোমরা ক্লাস 11-এ যখন উঠবে একটা টপিক আছে লিভিং ওয়ার্ল্ড বলে, সেখানে কিন্তু ইন ডিটেলস এই দুটো টার্ম নিয়েই মেনলি আলোচনা হবে। তো আমি এখানে ছোট্ট করে বলছি, আমাদের পরিবেশে যে সমস্ত জীবগুলো জীবিত অর্থে শুধুমাত্র মানুষ বা গরু ছাগল ভেড়া নয়, জীবিত অর্থে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা একটা উদ্ভিদও হতে পারে। এই অধ্যায়ে প্রধানত প্রথম দিকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উদ্ভিদ নিয়ে। যেমন প্রথম যে আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। তো আমরা সকলে জানি যে জগদীশচন্দ্র বসু এটা প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। এটা আমরা ক্লাস অনেক ছোটো থেকে পড়ে আসছি। তো সংবেদনশীলতাটা কি বা সেন্সিটিভিটি ইংলিশে এটাকে বলে। তো কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন এর প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলা হয়। অর্থাৎ আমাদেরকে যদি কোনো মশা মারে, আমরা সেই মশাটাকে মারবো, এটা আমাদের সাড়া প্রদান। ঠিক তেমনি একটা গাছের মধ্যে যদি কোনো পয়জন জল ফেলা হয়, গাছটা মরে যাবে, অর্থাৎ গাছটা হয়তো সাড়া দিচ্ছে। তো এই রকম বেশ কিছু সংবেদনশীলতা এভাবে আমরা ডিফাইন করতে পারি। এবার আমরা চলে আসবো সরাসরি আমাদের আজকের টপিক। তো আমাদের প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি অর্থাৎ জীবেদের যে সাড়া প্রদানের ক্ষমতা, তাকে আমরা বলবো সেন্সিটিভিটি। অর্থাৎ আমরা যখন একটা মশা কামড়ায় আমরা হাত দিয়ে মারি, এটা একটা সেন্সিটিভিটি। ঠিক এরকম একটা উদ্ভিদকে যখন কোনো পয়জন জল দেওয়া হয়, উদ্ভিদটা মারা যায়, এটা এক ধরনের সেন্সিটিভিটি। এবার তাহলে এইটুকু হলো সেন্সিটিভিটি। এর দুটো হতে পারে, হয় বাহ্যিক না হয় অভ্যন্তরীণ। তাহলে একটা হতে পারে ইন্টারনাল, আর একটা হতে পারে কিন্তু এক্সটার্নাল। আমি এটা ইংলিশেই লিখছি, বইয়ে তোমাদের সব বাংলায় দেওয়া আছে, ইন্টারনাল এক্সটার্নাল। ওকে, তো এইগুলো সেরকম অতটাও ইম্পর্টেন্ট কনসেপ্ট নয়। মেন যে কনসেপ্টটা আমরা আগে হচ্ছে চলন এবং গমন। তো দুটো জিনিস আমরা এখানে পড়বো মেনলি। ওকে, সেন্সিটিভিটি বললাম। বেশ, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে গমন এবং চলন জিনিসটা কি। প্রথমে চলন এই জিনিসটা কি? চলন মানে হচ্ছে যখন কোনো একটা মানুষ ধরি, হাত পা, যখন
সে একটা জায়গাতে স্থির আছে, একটা জায়গাতে স্থির থেকে সে যখন তার হাতটা নাড়ছে, সে যখন হাতটা নাড়ছে তখন সেটাকে বলছে চলন। অর্থাৎ কোনো একটা জীব যে প্রক্রিয়ায় বিভিন্ন উদ্দীপক, যেমন পড়লাম, উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে এক স্থান থেকে স্থির থেকে দেহের বিভিন্ন অংশকে সঞ্চালন করে, তখন তাকে বলছে চলন। এইখানে কিছুটা গমনেরও পার্ট রয়েছে, গমনটা জেনে রাখা ভালো। গমন জিনিসটা কি? গমন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় জীব স্থান পরিবর্তন করে। অর্থাৎ এখানে একটা জীব রয়েছে, এখান থেকে এখানে গেল, এটা হয়তো ছিল ওকে, এটা হয়তো ছিল x=0-তে, এটা হলো x=2-তে, ঠিক আছে? তো এইটাকে বলছে গমন। তাহলে চলন এবং গমন এর মেন যে ডিফারেন্স সেটা আশা করি বোঝা গেল। চলন এবং গমনের যে মেন ডিফারেন্স সেটা আশা করি বোঝা গেল। ওকে, তাহলে চলন এবং গমন বোঝা গেল। এবার বেশ কিছু আমি লিখে এনেছি এখানে, যে চলন কাকে বলে বা গমন কাকে বলে। তো যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্ত এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে আমরা চলন বলি। তাকে আমরা কি বলি? চলন বলি, চলন বলা হয়ে থাকে। এটা বইয়ের লাইন, এটা এই যে কোশ্চেনটার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা মুখস্থ করবে, চলন এবং চলনের যে ডেফিনেশন। এছাড়াও চলন এবং গমন, চলন ভার্সেস গমন এর ডিফারেন্সটাও ইম্পর্টেন্স। ওকে, এবার হচ্ছে চলন। চলনের বেশ কিছু ভাগ রয়েছে। প্রথম হচ্ছে ট্যাকটিক চলন। ফার্স্ট রয়েছে ট্যাকটিক চলন, তারপরে রয়েছে ট্রপিক চলন, তারপরে রয়েছে ন্যাস্টিক চলন। আমি শুরু করব সেটা হচ্ছে ট্রপিক চলনের মাধ্যমে। প্রত্যেকটা জিনিস একটু যতটা সহজভাবে বলা যায় আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তোমরা বই থেকে যেন অবশ্যই একবার করে রিডিং মারবে, তাহলে কিন্তু জিনিসটা আরও সুবিধে হবে। তো ট্রপিক চলন কাকে বলে? না, উদ্ভিদের অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ট্রপিক চলন বলে। অর্থাৎ উদ্ভিদের যে চলন তখন যদি বহিস্থ কোনো উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ একটা জানালায় যদি আমরা একটা কাঁচের বয়ামে একটা গাছ রাখি, তাহলে দেখা যাবে রোদ যেদিকে পড়ছে সেদিকে গাছটা বৃদ্ধি পাচ্ছে। এইটা হচ্ছে একটা ট্রপিক চলনের উদাহরণ। তো ট্রপিক চলন দুই ধরনের হয়, ফটোট্রপিক এবং জিওট্রপিক। যদি সেটা আলো উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা আলো উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফটোট্রপিক চলন। যেমন উদাহরণটা দিলাম। জিওট্রপিক উদাহরণ হচ্ছে কোনো একটা জলাশয়ের পাশে যদি কোনো একটা গাছ থাকে, তাহলে যখন গাছটা আস্তে আস্তে বড় হবে, যদি মাটিটা কাটা যায় দেখা যাবে স্থলভাগের থেকে জলভাগের দিকে গাছের যে শিকড় তার সংখ্যাটা বেশি। অর্থাৎ গাছের শিকড়টা কিন্তু জলের দিকে বেশি বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে একটা জিওট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন তাহলে কি? যে চলনে মূলত বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর ফটোট্রপিক আলো উদ্দীপক, জিওট্রপিক জল উদ্দীপক। এরপরে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলনে অনেকগুলো ভাগ আছে, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, আর একটা হচ্ছে কেমোন্যাস্টিক। তো প্রধানত আমি এক উদাহরণটা বলে দিচ্ছি। এইগুলো না উদাহরণগুলো মনে রাখলেই মোটামুটি হয়, এখান থেকে ডাইরেক্ট ডেফিনেশন ওয়াইজ প্রশ্ন আসে না, উদাহরণ আসে। হয়তো বলে দিল যে একটা সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ দাও, এইভাবে প্রশ্ন দেয়। তো ন্যাস্টিক চলনটা কি? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ট্রপিক চলন হয়েছিল উদ্দীপকের গতিপথ দ্বারা,
ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা দ্বারা যখন হয় তখন সেটাকে বলছে ন্যাস্টিক চলন। তাহলে ফটোন্যাস্টিক কি? আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি, অর্থাৎ আলো রয়েছে সেটা ফ্যাক্টর নয়, আলো বেশি রয়েছে না আলো কম রয়েছে সেই ফ্যাক্টর আছে। কিরকম? উদাহরণ, সূর্যমুখী ফুল, যেমন সূর্যমুখী, পদ্ম ইত্যাদি ফুলগুলো দিনের তীব্র আলো যখন থাকে তখন ফোটে, আবার সূর্যাস্তের সময় আলো কমে যায় তখন আবার বন্ধ হয়ে যায়। তাহলে আলোর তীব্রতা, আলো কখন বেশি এবং আলো কম সের উপর নির্ভর করছে, সূর্যমুখী এবং পদ্ম হয়ে গেল। তারপর যে থার্মোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক অর্থাৎ যখন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে, আগেরটা ছিল আলোর তীব্রতা, এবার এবার এখানে একটু ডিফারেন্সটা খুব সূক্ষ্ম জায়গায়, একটা হচ্ছে আলোর তীব্রতা আর একটা হচ্ছে উষ্ণতার তীব্রতা। দেখো, উষ্ণতা বলতে শীতকাল গ্রীষ্মকাল যদি বুঝি আমরা, আলো গ্রীষ্মকালেও আলো দেখা যায়, শীতকালেও আলো দেখা যায়, তো এইভাবে মনে রাখবো ব্যাপারটাকে। তো থার্মোনাসের সেই জায়গাটাকেই ডিফাইন করছে, উষ্ণতার যেখানে তীব্রতা বেশি এবং উষ্ণতার যেখানে তীব্রতা কম সেই নিয়ে চলন দেখা যায়, তাকে বলা হয় থার্মোনাস্টিক। এবং এই যে থার্মোনাস্টিক চলন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এর উদাহরণটা, সেটা হচ্ছে টিউলিপ ফুলে যেটা দেখা যায়। টিউলিপ ফুল একটা পাহাড়ি ফুল, তো টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে, কিন্তু উষ্ণতা হ্রাস পেলে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। এছাড়াও সিম গাছের পাতা অধিক উষ্ণতায় পুড়ে যায়। তো এই ধরনের হচ্ছে আমাদের সিসমোনাস্টিকের উদাহরণ। তাহলে ফটোনাস্টিক গেল, থার্মোনাস্টিক গেল, সরি এটা থার্মোনাস্টিক হচ্ছে আমাদের টিউলিপ ফুল, একটু ভুলে গেছে। সিসমোনাস্টিক অন্যরকম, আমি একটু গন্ডগোল করে দিচ্ছি। সিসমোনাস্টিক হচ্ছে যখন কোনো স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আমরা দেখব লজ্জাপতি গাছ হাত দিলে ওটা পাতারে মুজে যায়, এটা হচ্ছে সিসমোনাস্টিক। অর্থাৎ যখন কোনো উদ্ভিদের চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কোনো কম্পন হতে পারে, স্পর্শ হতে পারে, ঘর্ষণ হতে পারে, আঘাত হতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে সিসমোনাস্টিক চলন। যেমন লজ্জাপতি গাছে যেটা হয় সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিকটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে লজ্জাপতি গাছে দেখা যায়। ঠিক আছে, তাহলে ন্যাস্টিক চলন থেকে এই দুটো ইম্পর্টেন্ট, থার্মোনাস্টিক ইম্পর্টেন্ট, সিসমোনাস্টিক ইম্পর্টেন্ট। এবার যে কেমোনাস্টিক, কেমো মানে কেমিক্যাল, বুঝতেই পারছি, অর্থাৎ উদ্ভিদের চলন যখন কোনো কেমিক্যালের তীব্রতার উপর নির্ভর করে, ঠিক আছে, তখন তাকে কেমোনাস্টিক চলন বলা হয়। উদাহরণ কি? সূর্য শিশির, ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে পত্রফলকের কোষিকাগুলি সঞ্চালিত পতঙ্গ ঘিরে ফেলে। তো এইগুলো হচ্ছে কেমোনাস্টিকের উদাহরণ। এইবার যেটা আসছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন। তোমাদের বইয়ে বেশি দেখবে প্রথমে ট্যাকটিক চলন আছে, বাট আমি বলবো ইন মাই এক্সপিরিয়েন্স আগে টপিক চলন পড়বে, তারপরে ন্যাস্টিক চলন পড়বে, তারপরে ট্যাকটিক চলনটা পড়বে। পড়তে ফ্লোটা আসবে, পড়ার ফ্লোটা বইয়ে একটু ভুল বলবো না, ওদের হয়তো সিলেবাস ওয়াইজ দেওয়া আছে, বাট আমি বলবো যে প্রথমে টপিক চলন, তারপর ন্যাস্টিক চলন, তারপরে ট্যাকটিক চলন। এবার ট্যাকটিক চলনটা কি বলেছে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা ট্যাকটিস বলা হয়। এর অপর নাম হচ্ছে প্যারাটনিক চলন। আচ্ছা, এখানে জায়গাটা নাই, একটু ট্যাকটিক চলন তো দেখে দিচ্ছি। তো ট্যাকটিক চলনের যদি উদাহরণটা, ট্যাকটিক চলন এর অপর নামটা কি? ট্যাকটিক চলনের অপর নাম হচ্ছে আমাদের প্যারাটনিক চলন। ঠিক আছে, এটা একটু মনে রাখলে ভালো হয় আর কি। ট্যাকটিক চলন হচ্ছে প্যারাটনিক চলন এর অপর নাম। তাহলে ট্যাকটিক চলনটা কি? বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের সামগ্রিক যে স্থান পরিবর্তন। এবার প্রশ্ন হচ্ছে, ট্যাকটিক চলনটা অনেকের মনে হবে স্যার এখানে তো স্থান পরিবর্তন করছে, তাহলে কি এটা চলন বলাটা ঠিক?
না, এটা কিন্তু কিছুটা গমনের দিকেও যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ চলন নয়, এটা কিন্তু গমনের দিকেও যাচ্ছে, সম্পূর্ণ চলন কিন্তু নয়। কারণ কি, এখানে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে, এখানে স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক চলন। তাহলে যদি বলে উদ্ভিদের কোন চলনে স্থান পরিবর্তন হয়, উত্তর হবে ট্যাকটিক চলন। তার জন্য আমি লাস্টে পড়াচ্ছি। এবার যদি দেখা যায় ট্যাকটিক চলনে কিন্তু চারটে প্রকার আছে: ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক। একই, ফোটো মানে আলো, কেমো মানে কেমিক্যাল, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, হাইড্রো মানে হচ্ছে জল। তো এইগুলোকে নিজেরা সংজ্ঞা বানিয়ে নিতে পারবে। উদাহরণ এখান থেকে খুব একটা দরকার নেই, কারণ এই জাস্ট এগুলো কোনোটাই দরকার নেই। আমি বলবো ফটোট্যাকটিকটা একটু পড়ে রাখবে, শুধু ফটোট্যাকটিকটা পড়ে রাখবে। অর্থাৎ আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ফটোট্যাকটিক চলন বলা হয়। যেমন হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি এককোষী শৈবালগুলি আলোর উৎসের দিকে এগিয়ে যায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধির কারণে তীব্র আলো থেকে দূরে সরে যায়। অর্থাৎ ট্যাকটিক চলনের যে সিলেবাসটা তোমাদের আছে সেটা হচ্ছে শুধুমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক আচ্ছা, ফটোট্যাকটিকের মধ্যে উদাহরণ আছে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। ফটোট্যাকটিক উদাহরণ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তো এটা একটু দেখে রাখবে। তাহলে উদ্ভিদের চলন মোটামুটি এখানে স্টপ হয়ে গেল। আচ্ছা, এছাড়াও আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি যেটা হয়তো বারবার দিয়ে থাকে, সেটা হচ্ছে ট্যাকটিক চলন এবং ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এটা একটু দেখে রাখবে। এইভাবে লিখবে, প্রথমে বিষয় লিখবে, তারপরে ট্যাকটিক চলন, তারপর যে কোনো দুটো দেবে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। যাই হোক, সামগ্রিক স্থানান্তর, ট্যাকটিক চলনের সামগ্রিক স্থানান্তর ঘটে, ট্রপিক চলনের সামগ্রিক স্থানান্তর ঘটে না, ন্যাস্টিক চলনের সামগ্রিক স্থানান্তর ঘটে না। উদ্দীপকের প্রভাব তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক উৎসের তীব্রতা ও গতিপথ দ্বারা প্রভাবিত হয়, ট্রপিক চলনের ক্ষেত্রে কেবলমাত্র উদ্দীপক উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়, আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কেবলমাত্র উদ্দীপকে উৎসের তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। উদ্ভিদের চলন অঙ্গ সমগ্র, অপরিণত বর্ধনশীল অঙ্গ, পরিণত উদ্ভিদ দেহাংশ, অঙ্গের বৃদ্ধি ঘটে না, অঙ্গের বৃদ্ধি ঘটে, অঙ্গের বৃদ্ধি ঘটে না। চলন অভিমুখ, সরল বক্র। অক্সিজেনের প্রভাব নেই, আছে, নেই। এই জায়গাটা আমি বলবো একটু দেখে রাখবে, পরীক্ষায় এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। সেটা যে অক্সিজেনের প্রভাব কোন চলনে দেখা যায়, উত্তর হবে ট্রপিক চলনের ক্ষেত্রে দেখা যায়। এই জায়গাটা একটা জায়গা একটু দেখবে। ওকে, তাহলে আমাদের চলনের যে জায়গাটা সেটা কিন্তু অলমোস্ট কভার হয়ে গেল। ঠিক আছে, অলমোস্ট কভার হয়ে গেল। এছাড়াও বেশ কিছু এক্সেপশনাল কেস দেখা যায়, যেগুলো আমি শর্ট প্রশ্নে আলোচনা করব। ওকে, এখানে কনসেপ্টের জায়গাটুকু এইটুকুই ছিল, আর কোনো কনসেপ্টের জায়গা নেই, তার জন্য আমি এটা স্কিপ করলাম। স্কিপ ঠিক নয়, চলে গেলাম। আচ্ছা, এবার যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন, অর্থাৎ আমাদের দ্বিতীয় টপিক। নাম হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। তো 3 ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায়। ক ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায়? 3 ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায়। 3 ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায়। কি কি? এক নাম্বার হচ্ছে অক্সিন, 2 নাম্বার হচ্ছে জিব্বেরেলিন, 3 নাম্বার হচ্ছে সাইটোকাইনিন। বেশ, কিন্তু উদ্ভিদ হরমোন জিনিসটা কি? হরমোন বা
হরমোন এবং উৎসেচক বা এনজাইম দুটো কিন্তু আলাদা, অনেকের এক মনে করে না। এনজাইমের ফাংশন আলাদা, হরমোনের ফাংশন কিন্তু আলাদা। হরমোন হচ্ছে আমাদের রাসায়নিক সমন্বয় করে। যদি বলে যে হরমোন জিনিসটা কি, হরমোন হোয়াট ইজ হরমোন, তো আগে হরমোন জিনিসটা পড়ি। হরমোন হলো যে জৈব রাসায়নিক বার্তা বাহক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে সংশ্লেষের পর নির্দিষ্ট উপায়ে বাহিত হয়ে লক্ষ্য অঙ্গের কলাকোষে গিয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। অর্থাৎ হরমোনের কিন্তু ডেড হয় আফটার ওয়ার্ক, এ কিন্তু আফটার ওয়ার্ক, অর্থাৎ হরমোন আফটার ওয়ার্ক কিন্তু ডেড হয়ে যায়। ঠিক আছে, তো উদ্ভিদ হরমোন কি, প্ল্যান্ট হরমোন, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, উদ্ভিদ হরমোনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি এটা বই থেকে পুরো উঠিয়ে এনেছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে লেখা রয়েছে। প্রথমত হচ্ছে উদ্ভিদ হরমোন পাওয়া যায় কোথা থেকে। উদ্ভিদের কাণ্ড মুকুলের অগ্রভাগ উপস্থিত ভাজক কলার কোষগুলি উদ্ভিদ হরমোনের অন্যতম প্রধান উৎসস্থল। ভাজক কলা, এটা মনে রাখবে, প্রশ্ন আছে উদ্ভিদ হরমোন কোথা থেকে পাওয়া যায়, উত্তর হবে ভাজক কলা। এছাড়া বীজপত্র, মুকুলিত কচি পাতা, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতার কোষ থেকেও হরমোন খরিত হয়ে থাকে। এবার হচ্ছে পরিবহনের ধরন, কিভাবে পরিবহন হয়। উদ্ভিদ হরমোনগুলি উৎপত্তি স্থানের নিকটবর্তী ও দূরবর্তী স্থান উভয় অঞ্চলে কার্যকরী হয়। উদ্ভিদ হরমোন উৎসস্থল থেকে প্রধানত ব্যাপন প্রক্রিয়ায় সংবহন করার মাধ্যমে কার্যস্থলে পরিবাহিত হয়ে থাকে। নেক্সট, এর কাজ কি কি হতে পারে। অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি, ফুলের পরিস্ফুরণ, বীজের অঙ্কুরোদ্গম, মুকুলোদ্গম, সংবেদনশীলতা, জরারোধ প্রভৃতি হরমোনের সাহায্য করে। এটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ হরমোনের কাজ লেখো, যদিও এটা বেশি ইম্পর্টেন্ট, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন আলাদা আলাদা করে দিতে পারে। তো পরিণতি কি, কাজের পর উদ্ভিদ হরমোনগুলি বিনষ্ট হয়, বলেছি যে ডেড আফটার ওয়ার্ক। বিভিন্ন হরমোন বিভিন্ন উৎসেচক বা অন্য কোনো শর্তের প্রভাবে বিনষ্ট হয়, যেমন অক্সিন হরমোনটি আলোর প্রভাবে বা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অ্যাক্সিডেজ নামক অক্সিজেনের ক্রিয়ায় বিনষ্ট হয়ে থাকে। এটা গেল হচ্ছে উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন সেটা গেল। আচ্ছা, এখানে কিছু শর্ট প্রশ্নের আমি কথা বলে দিই। আমি বলেছি শর্ট প্রশ্ন এইখানে মূলত আলোচনা করবো না, কিন্তু বেশ কিছু করবো, যেগুলো না করলে নয় সেগুলো আমি কিন্তু করব। বেশ, প্রথম হরমোন, প্রথম হচ্ছে হরমোন। হরমোন এই কথাটা এসেছে কোথা থেকে, হরমাও থেকে এই কথাটা এসেছে, হরমাও। এটা কি শব্দ, এটা একটা গ্রিক শব্দ, এটা কে ব্যবহার করেছে, এটা ব্যবহার করেছে বোলিস ও স্টার্লিং। বোলিস, আচ্ছা আমি বাংলায় লিখছি, স্টার্লিং। কত খ্রিস্টাব্দে, 1902। প্রথম আবিষ্কৃত হরমোন কি, উদ্ভিদ হরমোনের সব থেকে ইম্পর্টেন্ট যে 5-6টা পয়েন্ট সেটা আমি কিন্তু এখানে আলোচনা করলাম। আমি আরেকবার এখানে বলে দিচ্ছি। প্রথম, হরমোন শব্দটা কোথা থেকে এসেছে, উত্তর হবে হরমাও থেকে। হরমাও শব্দটা গ্রিক শব্দ। এটা কে ব্যবহার করেছেন, বেলিস ও স্টার্লিং প্রথম ব্যবহার করেন। কত খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, সিক্রেটিন। বাস, কমপ্লিট। আচ্ছা, এই যে হরমোন নামকরণ, এই নামকরণটা দেওয়া হয়েছিল, হরমোন নামকরণ এই নামকরণটা দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1905-এ। এটাও আসতে পারে,
এটা 1905-এ। 1905-এ কমপ্লিট। তাহলে আমি উদ্ভিদ হরমোন বলে দিলাম, কি কি উদ্ভিদ হরমোন সেটাও বলে দিলাম। এবার আছে অক্সিনের বৈশিষ্ট্য, জিবেরেলিনের বৈশিষ্ট্য এবং সাইটোকাইনিনের বৈশিষ্ট্য। অক্সিনের বৈশিষ্ট্য কি? তো অক্সিন হরমোন বৈশিষ্ট্য নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। অক্সিন এক, অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এক প্রকার হরমোন। এটি প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত এক প্রকার জৈব অ্যাসিড। ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়। এটি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, প্রধানত ভ্রূণমুকুলবর্ণী কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে সাধারণত নিম্নভিমুখী পরিবাহিত হয়, তবে মূলের অগ্রভাগে উৎপন্ন অক্সিন নিচ থেকে কিছুটা উপরের দিকে পরিবাহিত হয়। এই হরমোন সংশ্লেষ সাধারণত আলোক উৎসের বিপরীত দিকে হয়। এর ক্রিয়া প্রধানত মেরুবর্তী ও এটি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এটি জলে দ্রবণীয় হওয়ার ফলে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে সহজে পরিবাহিত হয়। আলোকের উৎসের বিপরীতে অর্থাৎ অন্ধকারে অক্সিজেনের ক্রিয়া সর্বাধিক হয়ে থাকে, কারণ এটা ট্রপিক চলনের উপর নির্ভর করে, বা এটা একটু ট্রপিক চলন করে, হোয়াট এভার। এবং কাণ্ডের ক্ষেত্রে তুলনামূলক অধিক ঘনত্বে অক্সিজেন ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হয়ে গেল। এগুলো একজন রিডিং করে নেবে, আমি যেগুলো বলে দিলাম সেগুলো আশা করি বোঝা গেল। এগুলো বইয়ে তোমাদের খুব ভালো করে দেওয়া আছে, আমি জাস্ট কনসেপ্টে যতটুকু ক্লিয়ার করে আমি করে দিয়েছি, এছাড়াও যতটা দরকার আমি বলে দিয়েছি। জিবরেলিন হরমোন রয়েছে। জিবরেলিন হরমোনের প্রধানত কী কাজ আছে না, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করা, তারপরে আমাদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। পর্ব মধ্য বলতে একটা যদি আমি ডাল নিই, এইটা একটা পর্ব, এটা একটা পর্ব, এই যে পর্ব মধ্য এর বৃদ্ধি করানো, এটা হচ্ছে আমাদের কার কাজ? এটা হচ্ছে আমাদের জিবরেলিনের কাজ। আচ্ছা, এটা আছে। এরপরে রয়েছে আমাদের ফলের বৃদ্ধি। হ্যাঁ, জিবরেলিন থেকে প্রশ্ন এসেছে, ফলের বৃদ্ধি করে জিবরেলিন, পাতা ফুলের আয়তন বৃদ্ধি জিবরেলিন, এগুলো করে আমাদের হচ্ছে জিবরেলিন হরমোন করে থাকে। এবার হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনটা কি না, সাইটোকাইনিন অক্সিনের বিপরীত করে। অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেনে কিন্তু বিপরীত, অক্সিজেনের বিপরীত করে। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে সাইটোকাইনিন, অর্থাৎ উদ্ভিদ দেহে সাইটোকাইনিনের ভূমিকাগুলি নিচে আলোচনা করলে। কোষ বিভাজনের ঘটনা করে, পার্শ্বমুকুলে বৃদ্ধি করে, আর অক্সিন পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। যে বৃদ্ধি সেটা ব্যাহত করে। এছাড়াও আমাদের যে পত্রমোচন সেটা বিলম্বিত করে, জরা বিলম্বিত করে। আচ্ছা, অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে, অগ্রমুকুলের যে বৃদ্ধি সেটা রোধ করে। এবার একটা জায়গা এসেছে, সেটা হচ্ছে আমাদের এই ছবিটা দিতে পারে, ছবি না দিয়েও প্রশ্ন আসতে পারে যে অক্সিনের প্রভাবে জিওট্রপিক চলন হয়। এটা একটা ছবি সহ দাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাধ্যমিকে প্রায় আসে, ঠিক আছে। তো এবার আমি এটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখো, ভালো করে দেখবে জায়গাটা একটু। আচ্ছা, ওকে, দেখো, এইটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এই দুটো, এবং যেখানে বেশি অক্সিন প্রয়োগ করা হয় সেই জায়গাটা দেখ ফুলে গেছে, যেখানে কম অক্সিন প্রয়োগ করা হয় সেই জায়গাটা কিন্তু অতটা ফুলেনি। মূলের অগ্রভাগেও তাই, কম অক্সিন প্রয়োগ করা হয়েছে, এটা কম ফুলেছে, আবার এটা বিপরীত। তো অক্সিনের কম এবং বেশি
আলোর কম এবং বেশির ফলে কি কি ধরনের একটা উদ্ভিদের হয় সেটা দেখা যায়। এখানে কম অক্সিজেন প্রয়োগ করা হয়েছে, তার জন্য দ্রুত বৃদ্ধি ঘটেছে। এদিকে কম অক্সিজেন অর্থাৎ কম বৃদ্ধি। অর্থাৎ আলো অক্সিজেন এর উপর নির্ভর করে কিভাবে একটা উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত বা বৃদ্ধি হয় সেটা প্রধানত এখানে আলোচনা করা হয়েছে। একইভাবে ফটোট্রপিক চলন গেল এটা। এবার আমাদের যদি দেখা যায় জিওট্রপিক চলন, একইভাবে এটা একটা উদ্ভিদ ধরে নিলাম, এটা অগ্রভাগ, এটা মূলের অগ্রে কাণ্ডের অগ্রভাগ, কম অক্সিজেন বেশি অক্সিজেন, কম অক্সিজেন বেশি অক্সিজেন। এখান থেকে দেখা যায় এখানে প্রতিকূল অভিকর্ষের বক্র দেখা যায়, আর এখানে অনুকূল অভিকর্ষের বক্র দেখা যায়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এই ছবিটা এবং যেটা বুঝলাম সেটাকে একটু যদি ব্যাখ্যা করা যায় তাহলে 5-এ 5 পাওয়া যায়, এখান থেকে 5 নম্বর আসে। আশা করি বোঝা গেল বিষয়টা, ছবিটা আরও ভালো ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা, ছবিটা আমি একটা কাজ করি, এটা মুছে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আরো। ওকে, তো আমাদের যে দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট, উদ্ভিদ হরমোন এবং আগের চ্যাপ্টারটা চলন, দুটো উদ্ভিদের কাজ শেষ হলো পার্ট 1-এর। এরপর আর কিছু আছে না, এরপর আর কিছু নেই, অর্থাৎ পার্ট 1টা কিন্তু শেষ হলো। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মানব হরমোন, এই নিয়ে আছে। আচ্ছা, তার আগে কিছুটা বলে দিই, সেটা যে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোনটা কি না, গবেষণা দ্বারা আবিষ্কৃত ও রসায়ন করে প্রস্তুত যে রাসায়নিক পদার্থগুলি প্রাকৃতিক হরমোনের মতো কার্যকরী হয়, যাদের সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন বলা হয়ে থাকে। বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে, অপরিণত ফলের মোচন রোধ করতে, আগাছা বিনাশের ক্ষেত্রে, বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এবং বীজহীন যে ফল উৎপাদন, একে বলা হয় পার্থেনোকার্পি। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, কী কী নাম আছে। IBA রয়েছে, অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড রয়েছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA রয়েছে, 2,4-D রয়েছে, প্রভৃতি রয়েছে। বাস এইটুকু ছিল আজকের আমাদের পড়ার জায়গা, দুটো টপিক। আশা করি আমি সমস্ত বিষয়গুলোকে খুব ভালোভাবে বোঝালাম, হয়তো বুঝলে। এবং এখান থেকে এখন হয়তো বেশ কিছু শর্ট কোশ্চেন হবে না, আগে বলে দিয়েছি। কারণ হচ্ছে আমি শর্ট কোশ্চেনের রেসপেক্টে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সব বলিনি, কিছু কিছু বলেছি, সব বলিনি, কারণ এগুলো আমি পরবর্তীতে আরও একটা সিরিজ আনবো, সেখানে আছে। কারণ হচ্ছে এই হরমোন থেকে শর্ট প্রশ্ন অনেক হয়, যে কোনটা নাইট্রোজেন ঘটিত, কোনটা এলিমেন্ট প্রভৃতি আসে। তো এগুলো আমি বোঝাইনি, কারণ এটা বোঝাতে গেলে হয়তো এই চ্যাপ্টারটা 4টে না 5টা সাব টপিক, এক একটা টপিকের দুটো করে লেকচার দরকার, অর্থাৎ 8 থেকে 9টা লেকচার দরকার। সেখানে আমি দুটো লেকচারে কভার করার চেষ্টা করছি, তো সবতে এটা হবে না, তাও যতটা করা যায় আমি করে দেবো। তারপরে আমি আবার শর্ট কোশ্চেন একটা সিরিজ আনবো। তো এটা ছিল পার্ট 1, পরের সপ্তাহে পার্ট 2 আসবে, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে সকলকে। থ্যাংক ইউ ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে সকলকে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন।